আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আলোচনার পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ তো থাকছি আপনাদের সাথে, এবং আরও যাদেরকে পেয়েছি শুরুতেই আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে এই নিটল টাটা 21 রাতের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, ডান দিক থেকে পরিচয়টা শুরু করি, অধ্যাপক আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মাঝে রয়েছেন জাহিদুল আহসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ, এবং সর্বডানে উপস্থিত হয়েছেন এম এ আজিজ, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং আলোচনায় তো আজকে যাবই। তার আগে দর্শক আপনাদেরকেও একটু জানিয়ে রাখি কি নিয়ে আজকের আলোচনাটা হচ্ছে। আজকে আলোচনাটা মূলত হচ্ছে এই যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনে অন্য কেউ ভর করে বসলো কিনা এটা অনেকে ভাবতে শুরু করেছেন। কারণ বিভিন্ন বিরোধী পক্ষ যখন সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বা নানা ধরনের বক্তব্য আসে, তখন এই আলোচনাটা উঠেই আসে যে তাহলে এই আন্দোলনের সাথে অন্য কোনো আন্দোলন জুড়ে গেল কিনা বা তারা জুড়ে দিল কিনা কোনোভাবে। এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো বলেছিলেন যে বিএনপি এখন পরজীবী আন্দোলনে জড়াচ্ছে। এই টাইপের যখন কথা হয় তখন তো আসলে একটু দেখতেই হয় সেই আন্দোলনটাকে সত্যিই শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন নাকি অন্য কিছু, এই প্রশ্নটা থাকে। এবং প্রশ্নটা নিয়েই আমরা আসলে আজকে আলোচনাটা শুরু করতে যাচ্ছি। সেই ক্ষেত্রে এম এ আজিজ, আপনাকে দিয়েই আলোচনাটা আমি শুরু করি। সত্যিকার অর্থে কি কোটা সংস্কার আন্দোলন, নাকি এটার উপরে ভর করে বা কেউ বলছে আছর করে নানান ধরনের রাজনৈতিক উদ্দেশ্য এখানে করবার চেষ্টা চলছে বা আন্দোলন গড়ে তুলবার চেষ্টা চলছে, কোনটা? এটা একটা, যদি রাজনীতির আদর্শের কথাই বলেন, এখানে সব ধরনের সাধারণ ছাত্র থেকে শুরু করে সবাই আছে, শিক্ষক আন্দোলনও আছে, এখানেও আছে। আর বহুদলীয় গণতন্ত্রে যদি কোনো মুভমেন্ট হয়, পপুলার মুভমেন্ট হয়, এবং সেটা যদি কেউ সমর্থন করে, এটা তো অপরাধের কিছু না। বিরোধী দল আছে, তারা তো সমর্থন করতেই পারে। আপনি এখানে সরকার যদি সেখানে খোঁজে যে না, কেউ সমর্থন করতে পারবে না, ছাত্ররা আন্দোলন করে যা ইচ্ছে তাই করুক, এটা তো অন্য রাজনৈতিক দলের বক্তব্য থাকবে না? থাকবে তো। এখন যেটা বলা হচ্ছে যে এটাকে একটা গণ আন্দোলনে হয়তো রূপান্তরিত করতে পারে, এ ধরনের একটা আশঙ্কা করা হচ্ছে। সেটাও যদি পারে করতে পারে, সমস্যা নাই, এটাতে তো বিরত করা যাবে না। এখন সরকারের অবস্থান থেকে একটা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যার সমাধান করার সুযোগ তো আছে, সেটা সুযোগ করে দিলেই তো লেটা চুকে যায়। যেমন ধরেন আমাদের দেশে তো অনেক উদাহরণ আছে, ধরেন ছাত্র আন্দোলন যেগুলি হয়েছে, এমনকি তরুণ শিশু আন্দোলনও হয়েছে, সবগুলো আন্দোলনে কিন্তু সরকার মেনে নিয়েছে। তো এটাও তো আমি বলবো এই ছাত্রদেরকে ওটাতেও একটা উদ্যম জুগিয়েছে। হ্যাঁ, এই কারণে তারা আন্দোলন, আজকেও দেখেন পদযাত্রায় ঠিকই প্রেসিডেন্ট বাধা দিয়েছে, ব্যারিকেড ভেঙে চলে গেছে। কারণ ছাত্ররা কিন্তু আসলে পরাজিত হয় কম। সেখানে যেহেতু নির্বাহী আদেশে এই কোটা সংস্কারটা, তারা তো কোটা সংস্কার চায়, তারা তো কোটা বাতিল চায় নাই, কিন্তু সরকার পক্ষ থেকে তো এইটা প্রজ্ঞাপন জারি করে কোটা তারা দিয়েছে, আবার বাতিলও করেছে। এখন প্রজ্ঞাপন দিয়ে কোর্টের যে রায় হলো, যেমন করে ধরেন হাইকোর্টের যেটা আংশিক রায় দিল, অ্যাটর্নি জেনারেল বলল যে আমার জীবনে আমি এরকম হাইকোর্ট কোনো আংশিক রায় দেয় আমার জীবনে দেখি নাই। হ্যাঁ, তো এখন আমার বক্তব্য হচ্ছে যে সেখানে তো বলেছে সরকার ইচ্ছে করলে এটা পরিবর্তন করতে পারে স্কিম, তবে সব কোটা রাখতে হবে বলছে। সংবিধানেও আছে, আপনার বলা আছে যে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য কোটা দেওয়া যেতে পারে, সমতার কথাও বলা আছে। সেখানে তো সরকার সেই ব্যাপারে, ছাত্ররা বলছে যে এইটা বারবার আন্দোলন নয়, একটা স্থায়ী সমাধান এটার দরকার, যে সেটা সংস্কার করে এটা পার্লামেন্টে আইন পাশ করে দিলে আমরা তাতেই সম্মত হব। ধরেন পার্লামেন্টে আইন পাশ করা, পার্লামেন্ট ডাকা হয়তো সময়ের ব্যাপার, কিন্তু সরকার থেকে এটা আশ্বস্ত করলেই হয় যে নির্বাহী আদেশে হাইকোর্টও তো বলে দিয়েছে। এখন একটা জিনিস আছে, যে জিনিসটা আমি পরিষ্কার না, সুপ্রিম কোর্ট কিন্তু আবার ডেট দেওয়া আছে, হিয়ারিং দেওয়ারও ডেট দিছে পরে আছে। এখন হাইকোর্টের যে রায় দিছে, এটা তো সুপ্রিম কোর্টেও তো আপনার দুইজন শিক্ষার্থী আপিল করেছে, তার ব্যাপারে শুনানি হয়েছে এবং হাইকোর্টের রায়কে, আগের রায়কে স্টে করেছিল। সুতরাং ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে কি হবে না, এ ব্যাপারে আমি আইনি ব্যাখ্যা আমার অজানা। যদি অপেক্ষা করতে হয়, আপনাকে এইখানেও একটু শুনে নেই, সেটা হচ্ছে যে অপেক্ষা যদি করতে হয় তাহলে বিরোধী পক্ষ
তারা, আপনি আগে একটি কথা বলেছেন যে ছাত্ররা তো আসলে পরাজিত হয় না, তাহলে সেই যে ছাত্ররা পরাজিত হয় না সেইটা কি উস্কে দেয়া হচ্ছে কিনা? কারণ অপেক্ষা করার ব্যাপারেও তো বিরোধী পক্ষ বলতে পারতো, সেটা না বলে আন্দোলনেই কেন সেই বারবার না, সমর্থন আপনি জোগানো? উস্কে দেওয়ার কথা বললেন না, বলেন যে সহযোগিতা করছে কিনা। উস্কে দেবে, একটা আন্দোলন হলে বিরোধী দল তো তার ভিতরে সেই আন্দোলন যদি সাকসেসফুল হয় বা সেটা বিরোধী দল তো বলছে কোঠা সংস্কার আন্দোলন এটা সঠিক এবং আমরা তারা সমর্থন করি, এটা তো করতেই পারে, তো অপরাধের আমি কিছু দেখছি না। এখন সরকার এখানে দেখছে যে এই আন্দোলন নিয়ে সরকার ফেলে না দেয়, এখন এই ডর যদি সরকারের নিজেই কাজ করে, এটার সমাধান কে দিবে বলেন? না, উস্কে দেওয়ার প্রশ্নটা এখানেই আসছে এম এ আজিজ, যখন বলা হয়, আমি একদম নাম উল্লেখ করেই বলি, যখন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন যে এই আন্দোলন সফল হলে এরপরে হচ্ছে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নামতে হবে, সেটা শিক্ষার্থী এই সমাজ কি করতে হবে, তখন আসলে অন্য কোনো ধরনের গন্ধ পাওয়া যায় কিনা, এটাই আসলে সাধারণ মানুষের একটি প্রশ্ন। জি না, ঠিক আছে, বিষয়টা হলো একটা বড় রাজনৈতিক দল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এটার ভিতরে অনেকেই মেঠো বক্তৃতা অনেক দিয়ে ফেলে। হ্যাঁ, সেটাই যদি ওই এখন কেউ কথা বললেই, যদি এখন আওয়ামী লীগের কেউ কথা বললো, আমি ধরে নিলাম এটা সরকারের কথা বা আওয়ামী লীগ কথা, এরকম বহু ঘটনা ঘটছে কি না, যে আওয়ামী লীগের একজন মন্ত্রী বা একজন নেতা এক কথা বলে দিছে, সাধারণ সম্পাদকের মাধ্যমে বলা হয়েছে ওনার একটা ব্যক্তিগত বক্তব্য, সেক্ষেত্রে আপনি এরকম মনে হতে করছেন পারে। এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত না, আমি মনে করি এটা যে- মেঠো বক্তৃতা? না, জি, মেঠো আপনার কাছে আমি বক্তৃতা। আবারও আসি। জি, আমি অধ্যাপক আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই। আপনারও মনে হয় কি না যে এই বক্তব্যগুলো একেবারেই মেঠো বক্তব্য? কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনিও এই টাইপের ইঙ্গিত করেছেন যে এরপর ভোটাধিকারের জন্য আন্দোলন করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে করতে হবে এই শিক্ষার্থী সমাজকে, তাহলে তারা ক্লাসে কখন ফিরে যাবে নাকি লাগাতার আন্দোলনই করবে? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি 1967 সন থেকে রাজপথে ছাত্র আন্দোলন করছি, দেখছি, জি একেবারেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে ছাত্র আন্দোলনে অনেক রকম ফের দেখেছি। এবং যেটি বলেছেন, ছাত্ররা যখন আন্দোলন করে, সে আন্দোলন আমাদের দেশে অন্তত বা অন্য দেশেও, এমনকি আমেরিকাতেও, এটা ব্যর্থ হয় না, সেটার সাথে আমি 100% একমত। জি এখন যে ছাত্ররা আন্দোলন করছে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই, এইভাবে যে যারা আন্দোলন করতেই পারে, তাদের মধ্যে কিছু বোঝাবুঝির ভুল আছে, আইন নিয়ে, আইনের বোঝাবুঝি, সেটা হয়তো বুঝবে না, তারা ওই বয়সে নাও বুঝতে পারে কোনটা বিধি, কোনটা বাতিল করা যায়, কখন করা যায়, কোনটা আইন, এইসব নিয়ে তাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। এটা হচ্ছে না জানার কারণে, যে তারা বলে না সংসদে আইন করতে হবে। দেখেন, আইন করলে এটা কিন্তু অনেকটা একটা স্থায়ী হয়ে যায়। আইন আপনি বারবার বদলাতে পারবেন না। যেটা করে এই ধরনের ক্ষেত্রে বিধি আপনি যে কোনো সময় প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন। জি বিধি হচ্ছে একটা, যে কোনো কাজের জন্য একটা বিধি থাকে। তো ছাত্রদের আন্দোলন ছাত্ররা করছে, এটা নিয়ে আমি একাধিক জায়গায় বলেছি, তাদের সংস্কার চায়। পৃথিবীতে সব দেশে সব কিছুরই সংস্কার হয়। পৃথিবীতে একটা দেশও নাই যেখানে কোটা নাই। আমাদের চাইতে অনেক বেশি শক্তিশালী আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিক নিরাপত্তার দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো। সেখানে 44%, 44% কোটা বিদ্যমান আছে, মেইনলি নারী এবং ফিজিক্যালি ডিসেবল, যাদেরকে আমরা বলি শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য। তো ভারতে 60% ছিল, সম্প্রতি সেটাকে 50% করা হয়েছে। এক এক দেশে এক এক নিয়ম। মার্কিন যুক্তরাষ্ট্রের মতন এত বিশাল একটা শক্তিশালী দেশ 8% কোটা আছে, 8। এক এক দেশে একরকম। অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, কোটা রয়েছে, কিন্তু সেই শতাংশ কোটা সংস্কারও করতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। এখন যে প্রশ্ন আপনি বলছেন, এই যে ছাত্ররা আন্দোলন করছে, অন্য কেউ ফায়দা লুটছে কিনা বা এটার সুবিধা ভোগ করার চেষ্টা করছে কিনা, সেই প্রশ্ন তো করলেন। আমি একদম সাদামাটা চোখে যেটা দেখি, করছে এটা বলার যথেষ্ট কারণ আছে। কারণ দেখবেন যে, যেটা আপনি বললেন, মেজর হাফিজ আমার অত্যন্ত একজন প্রিয় ব্যক্তি, নট অনলি অ্যাজ মুক্তিযোদ্ধা। আমাদের সময় উনি পাকিস্তান ফুটবল দলে একমাত্র
চান্স পাওয়া বাঙালি, সেই জন্য আমি তার খুবই ভক্ত ছিলাম। তিনি যে কথাটা বলেন সেটা আপনি বলেছেন। মির্জা ফখরুল যে কথা বলেছে সেটা আমরা সকলে জানি। রিজভী আহমদ যে কথা বলেছে সেটা আমরা জানি। আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথা বলেছেন সেটা আমরা জানি। বলেছে এরপরে আমাদেরকে আরেকজন আছে রাষ্ট্র মেরামত আন্দোলনের নেতা, আমি নাম বলছি না, উনি বলছেন এরপরে রাষ্ট্র মেরামতের কাজে আমাদের ঝাঁপ দিয়ে এই বক্তব্যগুলোর পরই মানুষের মনে এই প্রশ্নটা এসেছে। তারপরে আপনি স্লোগানগুলি দেখেন, সারা বাংলা ঘেরাও কর, কোটাধারীদের কবর দেয়, এরকম কিছু একটা বলেছে। কোনো কোনো জায়গায় পোস্টার লাগিয়েছে। 2 দিন আগে এক জায়গায় স্লোগান দিয়েছে টেক ব্যাক বাংলাদেশ। এটা কার স্লোগান এটা আমরা সকলে জানি। সুতরাং এখন যেটা বিরোধী দল যাদেরকে আমরা বলি, ওরা মাঝে মধ্যে বলে আমরা 35 দল, মাঝে মাঝে বলি আমরা 60 দল। দলের সংখ্যার অভাব নেই এখানে। মূল দল হচ্ছে বিএনপি এবং জামাত, আরগুলি হচ্ছে ছোটখাটো দল। বাম দল আছে, কিছু কিছু স্বঘোষিত ওয়ান পার্টি দল আছে। সকলেই চেষ্টা করেছিল এই নির্বাচনের আগে সরকারকে প্রতিদিনই ফেলে দিচ্ছে। প্রতিদিনই সরকার পড়ে যাচ্ছে, টোকা দিলে পড়ে যাচ্ছে, ফু দিলে পড়ে যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠে দেখবেন যে সরকার নাই, এই ধরনের কথা বলছে। তারপরে নির্বাচন হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এখন যে যার ঘরে চলে গেছে, একটা সন্ধ্যা হলে একটু প্রেস ব্রিফিং করে যে তারা জীবিত আছে এটা দেখানোর জন্য। এখন ওই আন্দোলন তারা করতে গিয়ে তারা তেমন একটা সুবিধা করতে পারে নাই। কিছু জনদুর্ভোগ হয়েছে, এর আগে প্রাণহানি হয়েছে, এর মধ্যেও প্রাণহানি হয়েছিল 7 নির্বাচনের আগে জানুয়ারির। এখন যেহেতু ছাত্ররা একটা আন্দোলন করছে, ছাত্র সব দেশে কিন্তু একটু শক্তিশালী একটা গোষ্ঠী, তাদের ট্রেনের পিছনে মনে হচ্ছে আমার ভুলও হতে পারে যে বিরোধী দলের এই যারা এতদিন আন্দোলন করছিল সরকারের পিছনে কিছু করতে পারে নাই, তারা তাদের 2টা বগি পিছনে জুড়ে দিয়েছে। ওরা যদি যায় আমরা পিছনে পিছনে গেলাম, এটাই হচ্ছে সমস্যা। সুতরাং আমি একেবারেই বলতে পারবো না যে আমাদের যে সরকারি দলের যে নেতারা বলছেন অন্য দল ফায়দা ওঠার চেষ্টা করছে, সেটা একেবারে অসত্য, সেটা বলা যাবে না। তো আমি মনে করি যে যেটি উনি বলেছেন, আমি আইনের ছাত্র নাকি, আমাকে প্রচুর আইন পড়তে হয়েছে আমার লেখাপড়ার জন্য। আমি যেটা বুঝি, যতক্ষণ পর্যন্ত উচ্চ আদালতে ওই মামলাটা পেন্ডিং আছে, হিয়ারিং না হচ্ছে, সুরাহ না হচ্ছে, সরকার চাইলেও কিছু করতে পারবে না। নির্বাহী আদেশের দিবে কি, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন তো 2018 সালে, সেটা বাতিল করে দিয়েছে। এখন একই জিনিস তো আবার করতে পারবেন না উনি। তাহলে কোনো কিছু করতে গেলেও সময় লাগবে, মানে সময়টা বেশি না, 4 সপ্তাহ সময় দিয়েছিল, 1 সপ্তাহ চলেই গেল। আর 7 তারিখ তো রায় দেবে, একটু অপেক্ষা করতে হবে। ছাত্ররা তো অধৈর্য হলে, আমি যদি অধৈর্য হতাম বাংলাদেশ স্বাধীন করতে পারতাম না। এই আলোচনা নিয়ে নিঃসন্দেহে আবারও ফিরবো, কারণ আপনি বললেন যে সেই ক্ষেত্রে আসলে রাতারাতি কিছু হবে না, অপেক্ষাটা করতেই হবে। জাহিদুল হাসান পিন্টু, আপনার কাছে আমি একটু উল্টো দিক থেকেই জানতে চাই, যদি কোনো যৌক্তিক দাবির জন্য আন্দোলন গড়ে তোলা হয়, সেটা শিক্ষার্থী সমাজ বা তরুণ সমাজ গড়ে তোলে, তাতে যদি কোনো রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করে, সেটা যদি যৌক্তিক দাবি হয়, হোক সেটা ভোটাধিকার যদি সত্যিকার অর্থে না থেকে থাকে, গণতন্ত্র যদি না থেকে থাকে, সেটা পুনরুদ্ধারের জন্য সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করা কি অনেক বেশি অযৌক্তিক? না, দেখেন আপনি যেভাবে বলছেন বিষয়টা তো এত সরলভাবে এখানে, আমি দুদিক থেকেই জানতে চাইলাম। জি, যে কোনো গণতান্ত্রিক আন্দোলন বলেন, যে কোনো যৌক্তিক আন্দোলন বলেন, যে কোনো মানে আন্দোলন যদি হয়, আন্দোলন মানে তো আপনার অনেক মানুষের সমর্থন নিয়ে যেটা হয় সেটা আন্দোলন। এটা বিরাট জনগোষ্ঠী যদি থাকে, সেই দাবি যৌক্তিক না অযৌক্তিক সেই প্রশ্ন করাটাও আরেক রকম। তো এতে আপনার সমর্থন দেওয়াটা তো দোষের কিছু না, দোষের না। আমি মনে করি নৈতিক দায়িত্ব হয়, যদি আপনি একটা ভালো কিছুর জন্য লড়াই করছেন, সেই লড়াইয়ের সমর্থন দেওয়া, সেটা পৃথিবীর যে কোনো জায়গায় হোক, এটা আমার নৈতিক সমর্থন থাকতে পারে, আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকতে পারে, এটা থাকতেই পারে। কিন্তু সমস্যা হয়ে যায় যখন আপনার উদ্দেশ্য কি, আপনার উদ্দেশ্যটা যদি প্রশ্নবিদ্ধ হয়। এখানে যেটা হয়েছে, ধরেন এই কোটা বিরোধী আন্দোলন, এটা মানে ছাত্রদের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন। হ্যাঁ, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীর বাবা মা ফ্যামিলি থাকে, হিসাব করলে এটা কতজনের? সরকার এটা প্রতি বছর পিএসসিতে বসে 2.5 লক্ষ 3 লক্ষ ছেলে মেয়ে, হ্যাঁ, চাকরি পায় 2000, চাকরি পায় 2000 2500, তাই তো? এদেরই তো আন্দোলনটা, এর বাইরের কেউ তো না। তো হ্যাঁ, বিভিন্ন সময় প্রতি বছর যারা পরীক্ষা দিবে তাদের, কিন্তু ফাইনালি গিয়ে
লাভ হয় মানে চাকরি পায় 2000 2500। তো এখন এই আন্দোলনে যেহেতু শিক্ষার্থীরা সারা দেশ থেকে নেমে পড়ে এবং সরকারের একটা অবস্থান থাকে যে শিক্ষার্থীদের তো গায়ে হাত দিতে পারে না, এই আন্দোলনটা বিএনপি করলে তো 2 দিনে বাড়িতে উঠাই দিত বা বিএনপি ভয়ে পালাতো বা বিএনপি আর আগাতো না, যেটা গত 10-15 বছরের আন্দোলনে বিএনপির দেখেছি। মোমেন্টাম হওয়ার পরেও তারা নাই হয়ে গিয়েছে, হ্যাঁ, মানে কর্মীরা রয়ে গেছে না, তারা নাই বলতে পারেন, অ্যারেস্ট হয়েছে বা মামলা দিয়েছে, যেইটাই হোক। কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে সরকার এখানে একটু সফট থাকতে হয়, কারণ এদের গায়ে হাত তুললে রিঅ্যাকশনটা অন্যরকম হবে। একজন রাজনৈতিক কর্মী পুলিশের গুলিতে মারা গেলে যেটা হয়, আর একজন শিক্ষার্থী মারা গেলে দেখবেন যেটা রিপারকেশন আরেক হয়। সরকারও সেটাকে ওইভাবেই ট্যাকেল করে, যেই কারণে এই পুলিশের এপিসিতে উঠে যখন লম্ফজম্প করে, এটা পুলিশ হজম করে। এখানে একটা বিএনপির কর্মী গিয়ে হজম করতো বা বিরোধী দলের কর্মী হজম করতে দেখতেন পিটিয়ে হাট। শিক্ষার্থীদের সাহস আমরা দেখলাম, সামনে দাঁড়িয়ে বলছে গুলি করো, এবার এরকম, সেটাও যেমন আছে। আবার ওই যে আমি বললাম, পুলিশ গুলি করবেও না এই জায়গায়, হ্যাঁ, কারণ পুলিশও সে সরকারেরও ওই নির্দেশনা আছে, এদেরকে গায়ে হাত দিও না, কারণ এটা রিপারকেশন অন্য হবে। এখন আমি আপনার যে প্রশ্নটা আসছে, এই জায়গায় বিরোধী দল প্রথমে দেখবেন যে বিএনপির মহাসচিব বলছিল এটা সরকারের স্পন্সর আন্দোলন, অন্য খাতে নেয়ার জন্য, পরে আবার তাদের স্টেটমেন্টও চেঞ্জ করেছে। এইটা হয় কি, এটা হয় এই মানুষ সন্দেহের চোখে দেখে এই কারণে যে তোমরা তো নিজের আন্দোলন করে পারো নাই। এই সরকারের অনেক মিসডিট আছে, সরকারের অনেক অগণতান্ত্রিক বলেন, নানান সরকার তো নানান ইস্যু দেয়, দ্রব্যমূল্যর দাম বাড়া থেকে আরম্ভ করে নানান কিছু ইস্যু তো তুলে দেয়। সেই ইস্যুগুলোকে কাজে যখন অপোজিশন লাগাতে পারেনি বা এনিহাও সরকারের কৌশলের কাছে বিরোধী দলের কৌশল মার খেয়েছে আন্দোলনে, তো সেই জায়গায় যখন ছাত্ররা হোক অন্য যে কোনো আন্দোলন যখন গড়ে ওঠে, সেখান থেকে একটা ফায়দা নেওয়ার চেষ্টা কেউ করতে পারে। সেই চেষ্টাটা যখন করবে, এটাকে আবার মানুষ আবার তখন দেখবেন অন্যভাবে নিবে, যে এই প্রশ্নগুলো আসতেছে। এটা একটা সময় আমি যদি মনে করি যে এখন তো ধরেন নৈতিক সমর্থন দিচ্ছে, আমরা ক্ষমতায় গেলে কোটা বাতিল করে দেব বা তা সংস্কার করবো, এই সমস্ত কথা বলতেছে, এটা বলে তাদেরকে মাঠে আরও থাকো, তোমাদের পিছনে আমরা আছি, এই ধরনের একটা বার্তা তাদের দিচ্ছে যে আমরাও আছি তোমাদের সঙ্গে, তোমরা মাঠ ছেড়ো না। এই তো যদি তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, এখানে যদি ধরেন নেমে যায়, দেখবেন যে আন্দোলন ফেল করেছে, তখন সরকার তো এটাকে নিবে যে পলিটিক্যাল মুভমেন্টে আসতেছো। তখন এই জায়গায় আমি মনে করি যারা আন্দোলন করছে তাদেরকেও সতর্ক থাকতে হবে, আমাদের আন্দোলনটা আমরা এগিয়ে নিয়ে যাব। তারা যখন ভাঙচুর মারামারি কাটাকাটি করছে না, কতটা সতর্ক রয়েছে এই কথাটা এই জন্যই বলছি, যখন একদম সমন্বয়ক সার্জিস আলমের কথাটা এরকম আসে যে যখন কোনো যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে কথা বলা হয়, তখন আমাদের আসলে সেটা হতাশ করে। তাহলে তারা আসলে সেই সতর্ক কতটা থাকলো, কারণ তারা সত্যিকার অর্থে সেই হতাশের জায়গাটা নিয়ে ভাবছে কিনা যারা আন্দোলন করছে? না, এখন পর্যন্ত তো আন্দোলনটা ভিন্ন খাতে যায় নাই, হ্যাঁ যায় নাই। তবে হ্যাঁ, ভুল বোঝানো যে হচ্ছে না তাও না। যেমন ধরেন এই আন্দোলন করে তাদেরকে যেটা বলা হচ্ছে যে সংসদে আইন পাশ না করা পর্যন্ত রাজপথ ছাড়বে না, এই প্রসিডিউরগুলোকে তাদেরকে বোঝানো হয় নাই যে এটা চাইলেই রাতারাতি হয় না। হ্যাঁ, চাপ দিয়ে বা সরকার চাইলে, একদম যে সরকার চাইলে কোর্টে গিয়ে পার্সু করতে পারে যে তুমি 7ই অগাস্ট এটার হিয়ারিংয়ের ডেট দিয়েছো, যে আমরা জনগুরুত্ব সম্পন্ন মনে করি এটা যদি কিছুদিন আগায় আনা যায় কি না, এই চেষ্টাটা করতে পারে। সেটাও কিন্তু আপনি মুখে বললে হবে না, এটারও একটা আপনার ফাইল ওয়ার্ক আছে, প্রসেস আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি এইটুকু আপনি নিতে পারেন। তার মানে এই না আপনি বললেন যে আজকে পার্লামেন্টে আজকে আইন পাশ করে দেবো, আইনের ড্রাফটও তো তৈরি করতে হবে, ভেটিং লাগবে এটার, হ্যাঁ সেইটা আইনও দরকার পড়ে না এটা। হ্যাঁ, এটা সরকার একটা সার্কুলার দিবে, কিন্তু সরকার যেন সার্কুলারটা দিবে এটার এগেনস্টে যদি আমি হাইকোর্টে চলে যাই, না আমি তো হাইকোর্টে চলে যেতে পারি, এটা পেন্ডিং ইস্যু, সেখানে আরেকটা বিষয় একটু জানতে তুমি এটা এখন করলা কেন, আবার হাইকোর্টে যেতে পারি। কিন্তু শিক্ষার্থীরা এখন যে আন্দোলনটা করছে, তারা বলছে যে আমরা ওই গ্রেড 1 গ্রেড মানে যেটা আছে এই জায়গাগুলোই না, তারা পরবর্তীগুলো চাচ্ছে, সেটাও কি তাহলে হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? না, সেটাও যদি সরকার করে তাদের চাপের মুখে, আমি যদি আবার হাইকোর্টে যাই, মানে আরেক গ্রেডেরই যে তুমি এটা করতে পারো না, আবার তো সেই আপনার হাইকোর্টে গিয়ে আটকাবে। সো এটার সলিউশনের জন্য ঠান্ডা মাথায়, যেটা যেন কোর্টেও আর যেতে না হয়, নিজেরা সমাধান করতে হলে তো একটা আলোচনা বসা বা বিষয়টা বুঝার দরকার আছে। আমার মনে হয় কেমন একটা অস্থিরতা কাজ করছে যে এখনই চাই। আর একটা শিক্ষার্থীদের মনে আবার একটা ওই যে তৈরি হয় যে আপনি যখন পারেন মনে করেন,
হ্যাঁ, এটা তো মনে করতেছে আমি এটা পারছি, আগেও হয়েছে এবারও হবে। হ্যাঁ, এইটা তাদের ভিতরে ঢুকে গেছে, যেই কারণে এই যে পারলে গুলি করেন এই জায়গায় পৌঁছে গেছে। আচ্ছা, এখন সরকার যদি আবার কঠোর হয় তখন আবার বিরোধী দল রাজপথে নামবে। হ্যাঁ, নামার পর এটা একটা ভজগটো পাকাবে। এই ভজগটো পাকালে আলটিমেটলি তো শিক্ষার্থীদেরই লস হবে, তখন তো সরকার পুরাটাই পলিটিক্যালি নিয়ে যাবে। এই কারণে বলছি যে আপনার যে এটা হুট করে সিদ্ধান্ত নেওয়ার বিষয় না, যে হুট করে সিদ্ধান্ত নিয়ে সরকার ভুল করেছিল এটা বাতিল করে দিয়ে 2018 সালে হ্যাঁ পুরোটা বাতিল করে দিয়ে সরকার ভুল করেছিল। তো এইবার পুরোটা আবার ফিরে আনবো, সেটা আরেকটা ভুল হবে। কিন্তু কোটার তো আপনার দরকার আছে, এটা কিন্তু শিক্ষার্থীরা বলছে। 56% এই জায়গাটা আসলে কত সমস্যা। পার্সেন্ট কি এটা আলোচনা করে ঠিক করবেন। এটা এই আলোচনা তো শিক্ষার্থীর সঙ্গে হবে না কোন কত শতাংশ করে রাখবে, এটা একটা গবেষণার বিষয় আছে। আপনার ডিস্ট্রিবিউশনটা কি রকম হবে, নানান কিছু নিয়ে তো আলোচনা থাকতেই পারে। আমি সেক্ষেত্রে এম এ আজিজ আপনার কাছে আসি। যদি এই আন্দোলনটা অন্যদিকে চলেই যায়, এরকম যদি হয়, যেটা জাহিদুল হাসান পিন্টু বললেন যে একটা ওখানে একটা তখন কি যে পাকিয়ে যাবে, সেরকম যদি হয়ে যায় এবং সরকার যদি সেটা রাজনৈতিক আন্দোলন হিসেবে একবার ধরে নেয়, তাহলে শিক্ষার্থীরাই আসলে ব্যর্থ হবে এই আন্দোলনে। তাতে কি রাজনৈতিক দলগুলোও, যদি বলি যে বিরোধী দল যারা রয়েছে, আপনি কি মনে করেন তারা কোনোভাবে সফল হবে? না, দেখেন, আমি স্যারের কথা একটা আর পিন্টু সাহেবের কথার একটা রেশ ধরে বলি। স্যার বলছেন যে এটা এখন আইন করা যাবে না, এটা তো সত্য। কারণ আইন যখন করবেন, সেই আইন যদি আবার এই যে বিষয়ে করবেন সেটা করতে হলে আবার আইন পরিবর্তন করতে হবে। কোঠার সংস্কার তো স্থায়ী না। আপনার অনগ্রসর ব্যক্তি আমাদের সংবিধানে আছে, আপনার 28-29 অনুচ্ছেদে বলাই আছে অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্যে। এই অনগ্রসর জাতি, আমরা ছোটোবেলায় যখন হাই স্কুলে বা ইউনিভার্সিটিতে কলেজে ছিলাম তখন যে পরিমাণ অনগ্রসর ছিল, এখন তো অত অনগ্রসর নাই। এখন সমস্যাটা হচ্ছে যে আপনি সংবিধান অনুযায়ী সংস্কারটা যদি করেন, এটা সংবিধানে কিন্তু পুরোপুরি আপনার সরকারকে দায়িত্ব দেওয়া আছে এই কোটা করার। কারণ হচ্ছে যে এখানে বলাই আছে সরকার ইচ্ছে করলে কোটা পরিবর্তন হাইকোর্টও বলছে করতে পারবে এবং কোটা নাও দিতে পারে, এটাও কিন্তু বলা আছে সংবিধানে। কোটা সরকার যদি মনে করে কোটা দরকার নেই, দিবে না। অর্থাৎ এখন ধরেন আমাদের দেশে কোনো বৈষম্য থাকলো না, হ্যাঁ, সবাই কম বেশি মিনিমাম যে চাহিদা পড়ে না, 5 নিডস যে বেসিক পূরণ হয়ে গেল কথার কথায়। অনেক দেশে তা আছে, ছোট ছোট দেশ আছে না, ধনী দেশ আছে, তো তাদের এখানে কোটা দরকার নেই। কিন্তু আমাদের তো কোটা লাগবে, যেহেতু ঘনবসতি দেশ, কোটা লাগবে। সুতরাং আইনের মানে বাঁধার ভিতরে কিন্তু আমাদের যাওয়া যাবে না। কিন্তু আমাদের যেখানে ল্যাকিংস, সেখানে যে পরিসংখ্যান ব্যুরো প্রত্যেক বছর তো পশ্চাৎপদ অর্থাৎ অনগ্রসর জাতিগোষ্ঠী কোন পর্যন্ত, যেমন ভারতে আছে কতজন আছে 400-800 রুপি না কত হইলে তার নিচে হইলে অনগ্রসর। কোটাটা তাদের ভিতরে বিতরণ, হ্যাঁ, ডেফিনেশন আছে। তা আমাদের তো এটা নাই। আমাদের তো হচ্ছে বিশাল ধনী লোকও এই মুক্তিযোদ্ধার কোটা পাচ্ছে। হ্যাঁ, এখন জিয়াউর রহমানের ফ্যামিলি কি অনগ্রসর বলেন আপনি? তো পাচ্ছে। তো আমার কথা হচ্ছে সবগুলো জায়গায়, সবগুলো যারা আছে, যেমন হাইকোর্ট বলে দিছে সবগুলো কোটা রাখতে হবে, হ্যাঁ, রাখেন, কিন্তু অনগ্রসর সংবিধান যেটা বলছে সেটা করেন। অনগ্রসর ব্যক্তি বার করেন আগে, কারা কারা অগ্রসর সার্ভে করেন, সমীক্ষা করেন, এটা করেন, বা আয় কার কত জরিপ করেন, আপনি কোঠা তার ভিতরে দেন। এখানে মুক্তিযোদ্ধা কোঠার ধরেন এখন আরও একটা আর্গুমেন্ট আছে, ধরেন মুক্তিযোদ্ধা কোঠা 53 বছর দেশ স্বাধীন হয়েছে, এখন 12 বছরের ব্যক্তিও মুক্তিযোদ্ধা হিসাবে নিবন্ধন পায়। তো তখন তো এসএলআর আর যে রাইফেল দেওয়া হতো, 12 বছরের ছেলে তো রাইফেলই তুলতে পারবে না। হয়তো সে সহযোগিতা করতো, ইনফরমার ছিল, আমি মানলাম, তারপরেও। কিন্তু এখন মুক্তিযোদ্ধাদের ছেলেদেরও যে বয়স হয়েছে 53-র সাথে যোগ দেন অন্তত পক্ষে 12 বছর, তাদেরই তো বয়স নাই। আবার সমস্যা হচ্ছে যে এখানে একটা বড় আলোচনা রয়েছে যে নাতি নাতনি সেই পর্যায়ে কেন যাওয়া হলো, সেই আলোচনাটা একটু করতেই চাই। বিরতির সময় হয়ে গেছে, বিরতি সেরে তারপরে আসি। সম্মানিত দর্শক, নিটোল ডট 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি। শেষ করে এই বিরতি আমরা আবারও ঢুকবো আলোচনায়, সাথেই থাকবেন।
আবারও ফিরে এলাম নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ কথা হচ্ছে এই যে কোটা সংস্কারের যে আন্দোলন, সেই আন্দোলন কতটা যৌক্তিক সেটা নিয়ে এতদিন অনেক কথা হয়েছে, কিন্তু এই আন্দোলনের পেছনে অন্য কেউ সত্যিকার অর্থে তাদের আন্দোলনটা জুড়ে দিতে চায় কিনা, অর্থাৎ অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারা এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছে কিনা, সেক্ষেত্রে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আসর হিসাবে এই আন্দোলনে জড়িয়ে গেল কিনা, সেই আলোচনাটাই করছি। এম এ আজিজ, যেখানে আপনাকে থামিয়েছিলাম সেখানে একটু ফিরে আসি। এখানে একটা বড় আলোচনা রয়েছে, মৃত্যুতে যাবার আগে বলছিলাম, এখানে বলা হয় যে মুক্তিযোদ্ধা যাদের তখন একদম 40 ঊর্ধ্ব যে এই শতাংশটা রাখা হয়েছিল, যে 40% বা তার বেশি, এক্স্যাক্টলি এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, সেই শতাংশটা, আমি 1972 সালের কথা বলছি, পরবর্তীতে আরও সংস্কার হয়ে হয়ে এখন আমরা জানি মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে 30%। কিন্তু দীর্ঘ বছর মুক্তিযোদ্ধা যারা সরাসরি একদম মুক্তিযোদ্ধা ছিলেন, তারা যেমন এই কোটা সুবিধা পান নাই নানান কারণে এই দেশে, এবং পরবর্তীতে তাদের সন্তানরাও পাননি, কারণ দেশ আসলে অনেক বেশি পশ্চাৎমুখী হয়ে হেঁটেছে, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। তখন নাতি নাতনিদেরও সুবিধা দেবার দরকার রয়েছে, কারণ তারা আসলে সেই মূল স্রোতে অতটা আসতে পারেনি, তারা অনগ্রসর জাতি হিসেবে থাকতে পারেনি। তাহলে আমি এই জায়গাটায় শোনেন, আমি নিজেও ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিন্তু আমার সনদ নাই। আমার চেহারা চিনে আপনাদের কারণে সনদ দেয় না, তাও বলে রাখি। আর বিএনপি আওয়ামী লীগের সময় দরখাস্তই করিনি, কারণ আমার তো জানি না যে এখন এই যে মুক্তিযোদ্ধাদের ভাতা বুতে দিবে। এখন তো আমার কিচ্ছু নাই, আমার তো ভাতা দরকার। অ্যাপ্লাই করছিলাম, দিল না, আমাকে মুখ চিনে দিল না। আমার তো এসবি লাগান, ডিএসবি লাগান, আমি তো ভারতের টিম। আমার গ্রামে 3 জন মুক্তিযোদ্ধা আছে, 3 জনই ভুয়া। এখন আমার বক্তব্য হচ্ছে, আপনার নাতিপুতি এরশাদের সময় একটা জরিপ হয়েছিল। এখানে তো ছোট্ট একটা প্রশ্ন করে একটু জেনে নিই, যারা ভুয়া সেই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে তাদের আলোচনাটা আবার ভিন্ন, কিন্তু আপনার মতো এরকম যদি বীর মুক্তিযোদ্ধা থাকে যারা সার্টিফিকেট পায়নি কিন্তু সত্যিকার অর্থেই তারা মুক্তিযুদ্ধ করেছে, নানান কারণে সার্টিফিকেট পায়নি, এখন যদি তারা সেই অন্তর্ভুক্তি তাদের ক্ষেত্রে ঘটে, তারা মুক্তিযোদ্ধার তালিকায় চলে আসেন, তাহলে তারা তো দীর্ঘ বছর কোনো ধরনের, আমি শেষ করি, দীর্ঘ বছর তারা তো কোনো ধরনের সুযোগ সুবিধা পাননি, বঞ্চিত হয়েছেন, আপনার সন্তানও হয়তো পাননি, সেক্ষেত্রে এসে আপনার নাতি নাতনিকে এখন সুবিধা পেতে পারে না। আমার প্রশ্ন সেখানে না, আমার হচ্ছে যেটা বলতেছিলাম, শোনেন, আমাদের দেশে কয়জন মুক্তিযোদ্ধা প্রকৃত কোনো জরিপই হয় নাই। হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে আমাকে ওই কমিটির একজন সদস্য বলেছেন যে তারা 85,000, তখন আজ থেকে 20 বছর আগে 85,000 প্রকৃত মুক্তিযোদ্ধা তারা সার্ভে করে পেয়েছে। এর ভিতরে কিছু, যেমন ধরেন সপতি মোবাচ্ছের হোসেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন কিন্তু নিবন্ধন তিনি নেন নাই, এরকম কিছু আছে, এরকম আছে। তো যাই হোক, ওটা বাদ দেন। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ যেহেতু স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানে ছিল, তিনি এইটা ঘোষণা করে সাহস পান নাই, যেটা আমাকে বলা হয়েছে। তো এখন যদি 85 ধরেন, তাহলে এর ভিতরে তো আজকে 20 বছরে বাড়াও গেছে অনেক লোক, ধরেন 70-65,000 মুক্তিযোদ্ধা। এখন তো নিবন্ধন শেষ করে নিবন্ধিত মুক্তিযোদ্ধা আছে 2.25 লাখের মতো। হ্যাঁ, এখন আমি কি, ওখানে তো রাজাকারও ঢুকছে, তো আমি কি তারের জন্য গরিবের ট্যাক্সের পয়সা তারে দিব, তারে চাকরি দেব গরিবের ট্যাক্স? আগে মুক্তিযুদ্ধ, আমার বক্তব্য একটাই, সব সেক্টরেই দরকার আছে, কারণ আমাদের দেশে অনগ্রসর মহিলাদের ভিতরেও আছে। সঠিক তালিকাটা আগে বের করে, সঠিক তালিকা আগে অনগ্রসর তারা ঠিক করে অনগ্রসর ব্যক্তিদের ভিতরে আপনার কাছে আবারও আসবো, কারণ বিরতির আগ মুহূর্তে আপনাকেই শুনছিলাম, প্রফেসর আব্দুল মান্নান, আপনাকে শুনতে চাই। সেক্ষেত্রে এই তালিকা প্রসঙ্গে আমরা আজকে কথা না বলি, কারণ এটা ভিন্ন প্রসঙ্গ, এটা একটা দীর্ঘ আলোচনা রয়েছে। আমরা জানতে চাই যে সেই জায়গায় 30% হোক বা এটা কমানো হোক, যেভাবেই হোক না কেন, সেই আন্দোলনটা সত্যিকার অর্থে আদালতের বিরুদ্ধে গিয়ে এখন কতটা করা যায়, আপনি এর আগেও বলেছেন, সেটা কি পরবর্তীতে করা যেত কিনা, বা শিক্ষার্থীদেরকে বোঝানোর ক্ষেত্রে কেউ কাজ করতে পারতো কিনা? কিছু বাস্তব জিনিস আমরা ভুলে যাই। 75 পরবর্তীকালে টেল 2008, এই যে দীর্ঘ প্রায় 32-33 বছর মুক্তিযোদ্ধা কোটা বলে ভার্চুয়ালি কাউকে কোনো সুযোগ সুবিধা দেওয়া তো হয়ই নাই। মুক্তিযুদ্ধ করেছে সেই কারণে অনেকের চাকরি চলে গিয়েছে। আমার পাশে জাহিদুল হাসান পিন্টু বসে আছে, তার একটা অসাধারণ বই আছে, 1977 সনে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়েছে বলে একটা কথা বলে বিনা বিচারে জিয়া রহমানের সময়
আমার সংখ্যাটা ভুল হলে পিন্টু ঠিক করে দেবেন, 1400 জন সেনা সদস্যকে ফাঁসিতে ঝুলিয়ে শুধু হত্যা করা হয় নাই, তাদের লাশ পর্যন্ত তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। এখন আসেন মুক্তিযোদ্ধা, যাদের নিয়ে এত উষ্মা, যাদের কারণে আমাদের আজকের বাংলাদেশ, ওনাদের কারণে আমি নিজেকে বাদে দিলাম। 30%, জাস্ট একটা দুটো আমি পরিসংখ্যান বলি, 27তম থেকে 30তম BCS-এ কোটা পূরণ হয়েছে মুক্তিযোদ্ধাদের মাত্র 12.20%। 82 সালে মুক্তিযোদ্ধা কোটা পূরণ হয়েছে 7.5, 83 সনে 13%, 84-তে 7.5, 85-তে 5 এবং 88-তে 0। এটা পাবলিক সার্ভিস কমিশনের বার্ষিক প্রতিবেদন থেকে নেওয়া। সুতরাং এই যে মুক্তিযুদ্ধে কারা গিয়েছিল, সবাই আমার মতো ওনার মতো কোট স্যুট পরা মানুষ না, কিন্তু 80 to 90% মানুষ হচ্ছে গ্রামের কৃষক, খেটে খাওয়া মানুষ, শ্রমিক। তাদের তো স্কুল দেখেও নাই কখনো, আপনি কোটার কথা বাদই দিলাম, সেই স্কুলই দেখে নাই কখনো। ফিরে এসে সে কিসে চাকরি করবে? বঙ্গবন্ধু তাদেরকে পুনর্বাসন করার জন্য বলেছে, তখন কিন্তু আমাদের সংবিধান হয় নাই, 40% কোটা তাদের জন্য রাখা ছিল। আবার এটাও কেন আমরা ভুলে যাই, যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছে আমাদের মতো ওনাদের মতো, তাদের সেনাবাহিনীতে যাওয়ার কিছু বাড়তি ক্রাইটেরিয়া থাকে। লম্বা 5 ফিট 5 ইঞ্চি হতে হবে, সিনা 36 ইঞ্চি হতে হবে, ওজন এত হতে হবে। আমি সেটাই বলছি, তাদেরকে বঙ্গবন্ধু কোথায় আত্মীকরণ করেছিল? পৃথক একটা বাহিনী করেছে, রক্ষী বাহিনী। তাদেরকে নিয়ে অনেক ধরনের মানে গুজব ছড়ানো হয়। হ্যাঁ, রক্ষী বাহিনীতে করা হয়েছিল, কারণ এরা তো ট্রেনিং পেয়েছে, এরা ট্রেনিং দিয়ে কী করবে? রাষ্ট্রের কাজে লাগেন। হ্যাঁ, আর যারা একেবারে খেটে খাওয়া মানুষ, শ্রমিক, রক্ষী বাহিনীতে যেতে পারবে না, পুলিশেও যেতে পারবে না, সেনাবাহিনীতে কী করবে? 40% কোটা রাখা আছে, কোথাও চাকরি পেলে ওটা দিয়ে পিয়নের চাকরি হইতে পারে, দারোয়ানের চাকরি হইতে পারে, ক্যারানি চাকরি। তখন চাকরি মানে ক্যারানি। আজকে 72 সনের বাংলাদেশ আর 2024 সনের বাংলাদেশ তো এক বাংলাদেশ না। এখন আন্দোলনকারীদের কথাবার্তা, স্লোগান দেখে মনে হচ্ছে যত আঙ্গুল মুক্তিযোদ্ধাদের। আরে মুক্তিযোদ্ধারা 30% দিয়েছেন, 30% তো কখনো অ্যাবিল করে নাই। 33 বছর তো 0% ছিল। আপনি 88 সালের কথা একদম যেটা চিত্রটা দিলেন, যে একদম জিরো। হ্যাঁ, সুতরাং সব মুক্তিযোদ্ধা, আমি পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার সাথে 81 থেকে 2018 সাল পর্যন্ত জড়িত ছিলাম। আমি মেম্বার ছিলাম না, ওখানে বহিরাগত কি বলে যে এক্সামিনার থাকে, প্রশ্ন করেছি, খাতা দেখেছি, ভাইবা তো নিয়েছি। এই যে কয়েক লক্ষ, কোনো দেশের জনসংখ্যার সমান অ্যাপ্লিকেশন করে, পরীক্ষা দেয় তার 1/3, পাশ করে কয়েক হাজার। হ্যাঁ, কোটায় যারা আসে তারা ওই সব ধাপ পাশ করে আসে। তারা লিখিত পাশ করতে হয়, প্রিলিমিনারিতে পাশ করতে হয়, মৌখিক পরীক্ষা পাশ করতে হয়, তারপরে ফাইনাল লিস্ট যেটা আসে সেটা 5,000, 7,000, 10,000 যাই হোক, তখন ওই কোটার ভিত্তিতে। এই যে 2018 সন থেকে এই পর্যন্ত কোনো কোটাই তো নাই, কোনো কোটাই নাই। সম্প্রতি পুলিশ সার্ভিসে 100 জন অফিসার নিয়োগ করা হয়েছে, একেবারে জুনিয়র অফিসার। ওই সার্ভিসে যদি কোটা থাকতো তাহলে নারীদের জন্য 10% কোটা ছিল। কোটা নাই বলে মাত্র 4 জন মহিলা চান্স পেয়েছে, আর 6 জন পায় নাই। সুতরাং আমাদের যে নারীর ক্ষমতা, আজকে যারা নারী কোটার বিরুদ্ধে কথা বলে, তারা তো ওই হাতিয়া, সন্দীপ, ভুরুঙ্গামারি ও আমাদের ছিটমহলের নারীদের তো দেখে নাই। আমার ফাতেমা যে কি বলে পার্বত্য অঞ্চলে থাকে বা দ্বীপাঞ্চলে থাকে বা হাওড় অঞ্চলে, তাকে তো দেখে নাই। সে নিজেকে দিয়ে বাকি নারীদের চিন্তা করে। আজকে বাংলাদেশে নারীর সংখ্যা প্রায় 51%। হ্যাঁ, তাহলে কোটা দিলে তো 51% নারীকে কোটা দিই, যেরকম ইউরোপে দেয়। হ্যাঁ, সেটা তো আমরা দিচ্ছি না। আজকে নারীদের, শেষ করি আমি, এই সুবিধাগুলো দিয়েছে বলে আজকে নারী আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন, নারী পুলিশের অ্যাডিশনাল আইজি হয়েছেন, নারী প্রধানমন্ত্রী হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন, জাতিসংঘে আমাদের আন্ডার সেক্রেটারি হয়েছেন। এই মেয়েরা হয়তো এগুলি জানে না। হ্যাঁ, এটা তাদের আমি দোষ দিব না, এটা আমাদেরই দোষ। আমি একজন শিক্ষক, তো আমি তাদেরকে জানাতে পারি নাই। সুতরাং কোটা সংস্কার হতে হবে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। এটা একটা নিয়মিত বিরতি দিয়ে করতে হবে। আজকে যারা অনগ্রসর, কালকে তারা অগ্রসর হবে।
হ্যাঁ, আজকে ঢাকা শহর, এই ঢাকা শহরে আমি 20 বছর আগে মতিঝিলে গরুর গাড়ি চলতে দেখেছি। এখন কি এখন তো আমাদের মেট্রো রেল চলে। এখন আমি ছাত্রদের বুঝাইতে পারি না গরুর গাড়ি কি জিনিস, ছবি দিয়ে বোঝাতে হয় গরুর গাড়ি কি জিনিস। সংস্কার তো আসলে হয়ই, এবং এখানেও যৌক্তিক সংস্কার আসলে এই তরুণ ছাত্রছাত্রীদেরকে না মানে এই জিনিসগুলো বুঝাইতে হবে। ওরা যে না বুঝবে তা না, কিন্তু ওদেরকে সতর্ক থাকতে হবে ওদের আন্দোলনটা যেন হাইজ্যাক না হয়। এই বোঝানোর কাজটাই আসলে জাহিদুল হাসান পিন্টু কারা করছেন, এবং সেখানে একটু ছোট্ট করে এতক্ষণ তো একটা ডেটা এখানে তুলে ধরলেন প্রফেসর আব্দুল মান্নান। আমি একটুখানি ছোট করে বলবার চেষ্টা করি, সংখ্যার বিচারে বলবো না, কিন্তু যে ধারণাটা একদম যে কেউ গণমাধ্যমে চোখ রাখলেই পাচ্ছে। 2018 সালে যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছে বলা হয় তাদের কেউই এই যে 2018 পরবর্তী এই সময়টাতে কোনো ধরনের সরকারি চাকরিতে তাদের জায়গা হয়নি বা তারা পাননি। তাহলে তাদের এত সুব্যবস্থার পরও কেন পাননি, সেই চেষ্টাটা কেন করেননি? এবং আরেকটি কথা অনেকেই বলে থাকছেন, যারা এই আন্দোলনটার মধ্যে কোটা সংস্কারের মধ্যে যুক্তি খুঁজে পেলেও এইভাবে ঢালাউভাবে আন্দোলনে যুক্তি খুঁজে পাচ্ছেন না, তাদের একটি কথা হচ্ছে যে স্লোগান, যেটা কোটাধারী নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, এরকম একটি স্লোগান, আমার ভুল হলে আপনি শুধরে দিবেন। সেক্ষেত্রে বলা হচ্ছে যে তারা যারা রিটেন একদম সেই প্রিলিমিনারি, তারপরে হচ্ছে রিটেন, তারপর ভাইভা, তারপরে কোটার প্রশ্নটা আসে, তাহলে তারা কি মেধাবী না? এই প্রশ্নটা তারা তুলছেন। দেখেন, কোনো আন্দোলন যখন হয় না তখন 100 ভাগ সঠিক তথ্য নিয়ে যখন আন্দোলন করতে যাবেন, আন্দোলনটা জমবে না। এই কারণে ওখানে কিছু কিছু গুজব, কিছু কিছু মিথ্যা ঢুকাতে হয়। এটা পজিটিভ দিক, নেগেটিভ দিক, দুই দিক দিয়ে আপনি যেতে পারেন। মুক্তিযুদ্ধের সময় আমরা গুজব আমরা নিজেরাই ছড়িয়েছি, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখবেন আপনার ব্রিটেন রিউমার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই তৈরি করেছিল। কেন? কিছু রিউমার ছড়িয়ে দিতে হবে যুদ্ধের মধ্যে। এই যে আন্দোলন বলেন, আন্দোলনের মধ্যে একটু গুজব থাকে, এই আন্দোলনও সেটা হয়েছে। এখন ওই যে স্যার তো ব্যাখ্যা দিলেন, আর এটা ব্যাখ্যা দেওয়ারও কিছু না, এটা তো ফ্যাক্ট যে আপনি কোন পর্যায়ে গিয়ে কোটা অ্যাভেল করবেন, তার আগ পর্যন্ত আপনি তো এই পরীক্ষাগুলি পাশ করে আসছেন, আপনিও মেধাবী। মেধাবী আর যিনি কোটা পাচ্ছেন না আর যিনি কোটা পাচ্ছেন, দুইজনই সমান মেধাবী, শেষ পর্যায়ে গিয়ে উনি কোটার সুযোগটা নিচ্ছেন। এই তো এই জিনিসগুলি যে ওনারা জানেন না, বিষয়টা তো তা না। ওনারা এটাকে যদি বলেন তাহলে বিভ্রান্ত হয় সাধারণ অনেক মানুষ, যারা জানে না তারা মনে করে আর এদেরকে তো ঠকানো হচ্ছে, এদের সঙ্গে থাকি। এখানে আবার রাজনীতিবিদরা ইন্ধন দেন অনেক সময়। সো এইটা আপনার ভুল ধারণা, ভুল ব্যাখ্যা, বিভ্রান্তি দিচ্ছে। এটা আমি মনে করি কি জানেন, এইগুলো এখন আমরা এই কথাগুলো কেন বলছি, সরকার গত 5 বছর কি করেছে। 2018-তে যখন আপনি এটা বাতিল করে দিলেন, তখন আপনার উচিত ছিল এই আমলাতন্ত্রের এই সমস্যাটা এখানে, বুঝছেন, এটা কিন্তু রাজনীতিবিদদের সব কাজ না। আমলাতন্ত্র আমরা পুষছি কেন? একটা রাষ্ট্র বা সরকারকে যেন সঠিকভাবে আপনার কাজটা তার এগিয়ে নিয়ে যায়। আমি 56% কোটা, এটা তো আমি নিজেই এখন এটার পক্ষে না, কোটার পক্ষে আমি, কোটা তো সবাই পক্ষে, কোটার বিপক্ষে কি যারা আন্দোলন যারা করছে তারা কি কোটার বিপক্ষে? তারা, কিন্তু এটা আপনি কতটুক দিবেন? হ্যাঁ, আপনি 72 সালের ওই যেটা স্যার বললেন 72 সাল আর 2024 সাল তো এক না। আমি এখন ওই যে 8%, 9%, 10%-এর বেশি আমি মুক্তিযোদ্ধাদের চাইলেও তো দিতে পারছি না তো সো আমি যদি ওই জায়গাতে কমিয়ে আনতাম তাহলে প্রশ্নটা এটা হলো গ্র্যাজুয়ালি কমাতে হয়, বা অবস্থা বুঝে ব্যবস্থা। এক সময় শুনতাম আমরা যে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সব সিএসপি অফিসার ওইদিকে, হ্যাঁ ওইদিকে শিক্ষার বেশি, ওই আপনার উত্তরাঞ্চলের শিক্ষার এইবার তো দেখলাম যে আমি যে ওই জেলায় আগের এই যে কি কোটা নাই, কক্সবাজার জেলার ম্যাক্সিমাম অনেক ছেলে মেয়ে বিসিএসে চান্স পেয়েছে। তো এইটাও আপনার গবেষণার বিষয়, তো কোন জেলার পিছিয়ে আছে, কোন জায়গায় মেয়েরা পিছিয়ে আছে, কোন জায়গায় আদিবাসীরা পিছিয়ে আছে। রাষ্ট্র তো বৈষম্যমূলক রাষ্ট্র তৈরি করবেন যখন, এগুলি তো রাষ্ট্রের গবেষণা করতে হয়, করে করে আপনার প্রতি বছরই এটাকে আপডেট করতে হবে। আপনার এটা আপনি যে ঠিক আছে আমার এখন নারী কোটায় 10, আমি যদি মনে করি নারী কোটা 12 দেওয়া উচিত, কারণ কমতেছে বা বাড়তেছে, তাহলে 8 নামে আনো। আমার যদি এই যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আগে যারা চাকরি পেতে পারে চাকরি পাচ্ছে না, এই 5% এটা যখন বাতিল করা হয়েছে তাদের 2জন 3জন করে চাকরি পাচ্ছে, তাদেরকে আমার চাকরিটা দিতে হবে না? তাদের এই সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে না? তো এই গবেষণাটা তো আমার সব সময় আমার সরকার যন্ত্রের করা উচিত ছিল, করে প্রতি বছরই এটাকে রিফর্ম করো।
এই বছর এটা থাকুক, এটা তো বিধি যেটা আলোচনা হচ্ছে, এই বিধি প্রতি বছরই তো চেঞ্জ হতে পারে, অবস্থা বুঝে ব্যবস্থা। একটা পর্যায়ে হয়তো আমরা চিন্তা করব যে আমার দেশের যদি 100 ভাগ মানুষ শিক্ষিত হয়, 100 ভাগ মানুষ যদি দক্ষ হয়, 100 ভাগ মানুষ যদি সেলফ সাফিসিয়েন্ট হয়, আমার তো আবার চেঞ্জ হবে না। আমরা এই জায়গাটাই সরকারের উচিত ছিল, সরকার বলতে আমি বলবো যে সরকারের রাজনৈতিক সরকারের উচিত ছিল আমলাতন্ত্রকে দিয়ে এই কাজগুলো কত শতাংশ কোন জায়গা থেকে চাকরি পেল এটা তো গোপন কিছু না, এটা নিয়ে কাজ করতে হবে। তো এই কাজটাই আমার এই আমলাতন্ত্র করে নাই, এখন করতেছে। আমি আপনাকে পাঠিয়ে দেবো, এখন করতেছে কেন, এখন করে এটা সরকার প্রধানকে দিতে হবে, অথবা আজকে উনি প্রেস কনফারেন্স করবেন, ওখানে ওনার তো এই যে ডাটাগুলি দিত, এখন নড়ে চড়ে বসছে। তো এই 5 বছর এটা উচিত ছিল, আরও আগে উচিত ছিল, 18-র আন্দোলনের আগে থেকে এটা উচিত ছিল। বারবার এটাকে মডিফাই করতে হয়, এসব জিনিস তো চলমান। সংস্কারটা আমি আজকে করে বসে থাকলাম শেষ, বিষয়টা তা না। সংস্কার শব্দটাই তো একটা চলমান প্রক্রিয়া, তো এই চলমান প্রক্রিয়াটাকে আমরা স্ট্যাগনেন্ট করে তারা কি শুধু কাজ, যদি বলি যে কাজটা করছেন না, এই অর্থেই করছেন না, নাকি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এড়িয়ে যাচ্ছেন? এই জায়গাটা শুনেন, আমাদের আমলাতন্ত্র নিয়ে কথা বললে আমাদের আমলাতন্ত্র শুনেন, আমলাতন্ত্র যেমন একটা রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আমলাতন্ত্র একটা রাষ্ট্রকে পিছু টেনে নিতে পারে। হ্যাঁ, এই জায়গায় যদি ধরেন সামরিক আমলাতন্ত্র পাকিস্তানটাকে কি করেছে দেখেন তো। সে 1947-এ পাকিস্তান ভারত হলো, ভারতে এই 70-75 বছর বয়সে সামরিক বাহিনীর কাউকে দেখেছেন কোনো কথা বলার সুযোগ পেতে বা এই সামরিকতন্ত্র চালু করতে? কারণ রাজনৈতিক সরকার, নেহেরু সরকার এসে ওখানে মডিউলই চেঞ্জ করে দিয়েছেন ট্রেনিংয়ের, যে সামরিক বাহিনী যেই কারণে তৈরি হয়েছে, আর আমার এখানে ব্রিটিশরা যেটা তৈরি করেছে আমার এখানে এটা চলবে না। সেখানে ট্রেনিং ব্যবস্থা চেঞ্জ হয়েছে, আর আপনার পাকিস্তানেরটা চেঞ্জ হয় নাই। পাকিস্তান যেই কারণে পাকিস্তানটা ভাঙছেও, যেই কারণে পাকিস্তান আবারও ভঙ্গুর হয়েছে, এটা হলো আমলাতন্ত্রের, সামরিক আমলাতন্ত্রের জন্য ওখানে হয়েছে। আবার ভারতে আমলাতন্ত্র জানতো, ভারতে একজন মেজর জেনারেল আর আমার এখানে একজন মেজর জেনারেলের পার্থক্য কি জানেন? আমার এখানে একজন সচিব মর্যাদায় মেজর জেনারেল, ভারতে একজন সচিবকে স্যালুট দিতে হয় একজন মেজর জেনারেল, জয়েন্ট সেক্রেটারির সমান। এই যে এই জিনিসগুলো রাজনৈতিক সরকারের দায়িত্ব হলো এইগুলোকে ঠিক করা। হ্যাঁ, তো বাংলাদেশে যেটা হয়েছে, আমরা ওই পাকিস্তানের আমলাতন্ত্রটাকে পুষেছি, যারা 9 মাস যুদ্ধের সময় যারা আপনার এই পাকিস্তানের হয়ে কাজ করেছে তাদেরকেও যেমন পুষেছি। পরবর্তীতে এটা একটা বড় আলোচনা, এটাই সংক্ষিপ্ত পরিসরে আলোচনাটা হবে, তুমি আমি একটু উঠিয়ে দিয়ে যাই। পরবর্তীতে এটা যুক্ত হয়েছে ক্ষমতার কেন্দ্রিক সরকারের, এটা রাজনৈতিক সরকারগুলো, আমি বলছি না এই সরকার সেই সরকার, রাজনৈতিক সরকারগুলো, যেটা সামরিক সরকার সামরিক বাহিনীর উপর ভিত্তি করে ক্ষমতায় থাকতে চেয়েছে, আমাদের রাজনৈতিক সরকারগুলো জনগণের চেয়ে, ভোটারের চেয়ে ভোট কর্মকর্তার উপর বেশি জোর দিয়েছে, যেই কারণে ভোট কর্মকর্তারা নিজেদেরকে শক্তিশালী মনে করেছে রাজনৈতিক সরকারকে ক্ষমতায় রাখার ব্যাপারে। আর ভোট কর্মকর্তারা যখন নিজেদের শক্তিশালী করছে, আজকের পত্রিকায় দেখবেন নিউজ আছে, এই যে যুগান্তরে, কি তারা সম্পদের হিসাব দিতে রাজি না, যেটা গোপন রাখতে হবে, প্রকাশ করা যাবে না। তাদেরকে চার্জশিট না, চার্জ ফ্রেম করার আগ পর্যন্ত অ্যারেস্ট করা যাবে না। একজন রাজনীতিবিদ দুর্নীতিগুলো অ্যারেস্ট করতে পারবেন, আমরা পারবেন না। একজন রাজনীতিবিদ বা জনপ্রতিনিধি আপনার ওই যে ওয়েবসাইটে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করতেছে দেখতে পাবেন, একজন আমলারটা আপনি পারছেন না। আওয়ামী লীগের নির্বাচন ম্যানিফেস্টো, বিএনপির নির্বাচন ম্যানিফেস্টো, সবগুলিতে এগুলো ছিল, কোনো সরকার এটা পারে নাই। কেন পারে নাই? ওই যে আমি বললাম, তাদেরকে বেশি পারতে দেয়া হচ্ছে না বা হৃষ্টপুষ্ট করে ফেলেছে, যে কারণে এই জিনিসগুলো তো সলভ করা উচিত ছিল আগেই। তা এখন সরকারের ঘাড়ে চেপেছে এসে, তো সরকারের এই দায়টা এই জায়গায় যে সরকারও এটাকে অ্যাড্রেস করে নাই, তাদের কথা অনুযায়ী চলেছে। এখন সরকার যদি, সরকার বা সরকারগুলো যদি ওই যে আমি বললাম তাদেরকে বেশি প্রাধান্য দেন, তাহলে এই ধরনের সমস্যা সামনে দেখবেন আরও বাড়ছে। এম এ আজিজ, সেক্ষেত্রে তাহলে আমরা এই যে কোটা আন্দোলনের পেছনে রাজনীতির আছর খুঁজছি, সেই জিনের আছরের মতো রাজনীতির আছর নাকি আমলাতান্ত্রিক আছর, আপনি কি মনে করেন? দেখেন, আমি পিন্টু সাহেবের কথা সবগুলো কথার সাথে একমত। আমি এই অল্প কয়েকদিন আগে সোনারগাঁতে একটা অনুষ্ঠানে দাওয়াতি ছিলাম, বক্তব্য রেখেছি। সেখানে কমপক্ষে 50 জন সিনিয়র সেক্রেটারি থেকে সেক্রেটারি আছে। আমি সারাক্ষণই বসেছিলাম, আমিও কথা বলেছি। কিন্তু আমার জানা মতে যে 1000 কোটি টাকার মালিক, সে আল্লাহ বিল্লাহ করে বেশি করে বক্তৃতা দিল। মানে মনে হলো একটা আজব ফেরেস্তাটা নামে এসে বক্তৃতা দিচ্ছে। আপনি কি করবেন? নিশ্চয়ই সরকারকে এইভাবে মিসগাইড করা হয়। আমি তো নিজেই মিসগাইড হতে চাই।
এই তো এই জন্য আমি বলছি যে এই যে কোঠা অধিকার আইন, যেটা কোঠা নিয়ে সংস্কার আন্দোলন নিয়ে যেটা হচ্ছে আইন, যে। এটা হচ্ছে কি অনেক রকম সমস্যা কিন্তু তৈরি হয়েছে এর ভিতরে। যেমন বললাম না, দেশটা তো থেমে নাই, দেশটা আগাচ্ছে, কিন্তু আমাদের সরকার ব্যবস্থার যার যে দায়িত্ব সেই প্রোগ্রেসের সাথে কিন্তু আগাতে পারছে না। যেমন ধরেন সংবিধানে আছে আপনার অনগ্রসর জাতি, অনগ্রসর জাতির কোনো ডাটা আছে বাংলাদেশের সরকারের কাছে? নাই। এখন একটা বিএসসিএস হয়ে গেল, এখানে কোথায় বৈষম্যটা তৈরি হলো, কোন জেলা কম আসলো, অনগ্রসর বঞ্চিত হলো কিনা, স্যারেও যেটা বলছেন, এগুলো দেখে আপনি পরের বিসিএসটা ঠিক করে ওইভাবে কোঠাটা নির্ধারণ করবেন। এবং এটা চলমান, ছাত্রদেরও এটা বুঝতে হবে যে আইন করে দিলে তো ফিক্সড, আইন করে দিলে কোঠা তো আইন করে করা যাবে না, এটা বিধি দিয়েই চলবে। প্রত্যেক বিসিএস এর আগে পরে এটা আপনার চেঞ্জ হতে পারে, কিন্তু সেই চেঞ্জটা যেন বৈজ্ঞানিকভাবে হয়। যে আপনি যখনই জোড়াতালি দিয়ে হবে, ধরেন এই যে কোঠা হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আইসে এক গ্রুপ দিয়ে দিছে, সেখানে তার বিবেচনায়, তার সরকারের বিবেচনায় বিএনপি আসছে দিয়ে দিছে, এখন আওয়ামী লীগ আসছে দিয়ে দিচ্ছে। এবং এখন আপনার সেই থানা কমান্ড থেকে শুরু করে আপনার মুক্তিযোদ্ধা কমান্ড, সেন্ট্রাল কমান্ডে পর্যন্ত টাকা লাগে মুক্তিযোদ্ধা সনদপাতি, কারণ ওই ধরনের টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে তো সুশাসন নাই। এই জন্যই বলছি, আপনার যদি সুশাসন থাকে এবং বৈজ্ঞানিকভাবে যদি আপনার ইয়েটা হয়, ধরেন এই যে এখন যে কোঠা যেটা আছে মুক্তিযোদ্ধাদের 30% আছে, এই 30% মুক্তিযোদ্ধা তো নাই, তার সন্তানও নাই। এখন আপনি তো এমনিতেই তো কোঠার থেকে আউট হয়ে যাবে, কোঠাতে সে আসবে না, মানে ওই সংখ্যাই তো নাই। এখন যেটা প্রশ্ন দাঁড়াইছে যে নাতিপুতি, কারণ ওখানে যদি প্রকৃত মুক্তিযুদ্ধ থাকতো হয়তো এই প্রসঙ্গটা আসতো না। এখন নাতি নাতনিদের প্রসঙ্গটা কিন্তু এইটা কিন্তু আলোচনায় আছে, যে নাতিপুতি এখানে যদি সবগুলো প্রকৃত মুক্তিযোদ্ধা থাকতো তাহলে এই প্রশ্নটা আসতো না। সুতরাং এই মুক্তিযোদ্ধা যে কোঠাগুলি আছে, আপনার হাইকোর্টও বলছে সব কোঠা রাখতে হবে, আমরাও বলি সব কোঠা রাখতে হবে। তার ভিতরে পশ্চাৎপদ যারা, অর্থাৎ যারা অনগ্রসর, আপনি সেটাকে বাছেন, বেছে যখন যে কোঠায় লোক বেশি দরকার আপনি বেশি নেন, ব্যালেন্স করার, সুষম উন্নয়নের জন্য দেশে। আপনার নারী পিছিয়ে গেছে, এবার নারীকে 1% 2% বাড়ায় দেন। স্পষ্ট করলেন, কিন্তু এই যে হাজারো তর্ক বিতর্কের ভিড়ে আমি একদম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি প্রফেসর আব্দুল মান্নান আপনার কাছে আসি, একটি গ্রাফ দেখলাম, সেখানে নানান কোটা দিয়ে এক পাশে বড় একটি অংশ রাখা হয়েছে এবং সেখানে প্রশ্ন ফাঁস আবেদ আলী ক্যাডার নামে একটি আলাদা একটি গ্রাফে উপস্থাপন করা হয়েছে। এই তর্ক বিতর্কের ভিড়ে এই যে সুযোগ সন্ধানী যারা, এবং আরেকটি গণমাধ্যমে উঠে এসেছে এরকম একটি প্রতিবেদন একজন তৈরি করেছেন, একজন সাংবাদিক, যে একজন মুক্তিযোদ্ধা, তাকে অন্যরা হয়তো চাপে ফেলে, কেউ বলছেন চাপে ফেলে, কেউ বলছেন উনিই স্বেচ্ছায় করছেন, তার নিজের দুটো মেয়ে, তার কোনো অন্য সন্তান নেই, কিন্তু তিনি দত্তক সন্তান দেখাচ্ছেন, নানানভাবে অন্যদেরকে নিজের কোটা দিয়ে নানান জায়গায় চাকরি পাওয়ার ব্যবস্থা করছেন। তাহলে এই ফাঁকফোকরগুলোর দিকে আমরা খুব একটা তাকাচ্ছি কিনা? এগুলো হচ্ছে সিস্টেমিক প্রবলেম, মানে প্রক্রিয়াগত প্রবলেম। এটা তো মানে যে কোনো মানে জায়গায় হতে পারে। এটা হচ্ছে একদম শেষের দিকে চলে এসেছে, ছোট্ট করেই শুনব। দুধে ভেজাল পানি দেওয়ার মতো। হ্যাঁ, এখন বাংলাদেশের মূল সমস্যা, বাংলাদেশের মতন একটা দেশের মধ্যে সমস্যার কোনো অন্ত নাই, কিন্তু এটা আমেরিকা বলেন, ভারত বলেন, যুক্তরাষ্ট্র বলেন, আমরা তো রেজিমেন্টেড কান্ট্রি, এটা আমরা চীন না, ভিয়েতনাম না, রাশিয়া না, কিছু হলে ফায়ারিং স্কোয়াডে দাও, এরকম সমস্যা থাকবেই। বাংলাদেশের যদি আপনি আমাকে সমস্যার একটা তালিকা করতে পারলেন, বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের সর্বনাশা আমলাতন্ত্র, যেটা পিন্টু বলেছে। জি, আমলা ছাড়া কোনো দেশ চলবে না, কিন্তু আমলাতন্ত্র যখন হয়ে যায় তখন কি হতে পারে, পাকিস্তান তার একটা বড় উদাহরণ। আর সোভিয়েত ইউনিয়নের মতন একটা পাওয়ারফুল শক্তি যে পতন হলো, তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা ছিল আমলাতন্ত্র। আমরা ছাড়া কোনো দেশ চলবে না। তারপর একটু আপনার পক্ষে যে সিএসপি লেভেলের হইলে তাও হইতো না, এখন আমি সিএসপি লেভেল না বিসিকে দেখি না, কোনো আমলাকে আপনি রিটায়ার করতে দেখেছেন? প্রশাসনিক আমলা, নট অন্য আমলা। হ্যাঁ, যে রিটায়ার করেছে তার দুর্ভাগ্য। আপনি রিটায়ার মানে স্বাভাবিক রিটায়ার করলেন, আপনি ব্যাংকের চেয়ারম্যান হলেন, রাষ্ট্রদূত হলেন, উপদেষ্টা হলেন, মানে হেন কোনো কাজ নাই যে তারা জানে না, তারা যায় নাই। হ্যাঁ, আপনি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, উনিও কিন্তু রিটায়ার করার পরে গরুর হাল চাষ করেন। হ্যাঁ, একজন সাংবাদিকও রিটায়ার করার পরে তার কোনো একেবারে যে সামাজিক নিরাপত্তা নাই, তার সন্তান সন্ততি কোথায় যাবে সেটাও নাই। একমাত্র সেনাবাহিনীরও তো একই অবস্থা, তারাও সেনাবাহিনী থেকে রিটায়ার করার পরে তারা রিটায়ার লাইফ লিড করেন।
একমাত্র পেশা হচ্ছে আমলাতন্ত্র। আমলা যেখানে রিটায়ার করার পর প্রশাসনিক আমলা, নট অল আমলা, সেখানে অনেক ভালো আমলা আছে। কিন্তু আমি একটা ভালো আমলার উদাহরণ দিই। পদ্মা সেতু যে আমলাটা দায়িত্বে ছিলেন, আনোয়ারুল ইসলাম বোধ ওনার নাম, হ্যাঁ, দেখেন অসাধারণ একটা কাজ করে, তার কথা তো বলতেই হয়। হ্যাঁ, তিনি আমাদের কাছে চিরদিন নমস্য হয়ে থাকবেন, যে তার শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন, বলে যতদিন পর্যন্ত পদ্মা সেতুর উপর উদ্বোধন না হবে আমি আমার চিকিৎসা করব না। সেরকম আমরাও কিন্তু বাংলাদেশে আছে, কিন্তু সব মানুষ তো ওই আমরা না। যতদিন পর্যন্ত আমরা এই রাষ্ট্রের কাঠামোটাকে চিপে ধরবে, ততদিন পর্যন্ত রাষ্ট্রের মধ্যে সমস্যার সৃষ্টি হবে। আর হয়তো 2-1 সেকেন্ড দেওয়ার মতো সময় আমার হাতে নেই। আমি জাহিদুল হাসান পিন্টু, আপনি যদি 10 সেকেন্ডে কিছু যুক্ত করতে চান সেক্ষেত্রে আমি এক বাক্যে শেষ করে দিব। আমি মনে করি এক লাইনই বলবো যে সরকারের, রাজনৈতিক সরকারের উচিত রাজনৈতিক কর্তৃত্বটা রাষ্ট্রের সর্বত্র যেন চালু রাখতে পারে, তাহলে অন্যগুলো আপনার সেই কর্তৃত্বই আসলে দরকার। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আব্দুল মান্নান আপনাকে, জাহিদুল হাসান পিন্টু আপনাকে অসংখ্য ধন্যবাদ, এম এ আজিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা থেকে একদম শেষে গিয়ে যেটা স্পষ্ট, যে এই যে আমরা তন্ত্র যদি গড়ে ওঠে, সেই তন্ত্রের তন্ত্রমন্ত্রের জায়গাটায় আমরা যেন সেই মন্ত্রমোহিত হয়ে না থাকি, সেখানে রাষ্ট্রযন্ত্রকেই কাজ করতে হবে, এবং রাষ্ট্র যদি সব জায়গায় সেটা প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে হাজারো এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। প্রত্যাশা থাকলো আমরা যেন বের হয়ে আসতে পারি। কোনো আন্দোলন এভাবে যেন গড়ে না ওঠে যেটা জনভোগান্তি তৈরি করে, বরং যৌক্তিক সেই আন্দোলন থাকতেই পারে এবং যৌক্তিক সংস্কার হতে পারে, যেটা এখন সবার দাবি শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে। সেভাবেই আমরা এগিয়ে যেতে চাই, দেশ এগিয়ে যাক এবং একটি একদম সত্যিকার অর্থে যেটা যৌক্তিক সমাধান সেটাই হোক। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।